স্লাইড দেখতে পাচ্ছ সবাই? স্লাইড কি দেখা যায়? ইয়েস আচ্ছা ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এরর কন্ট্রোল এই স্লাইড পর্যন্ত দেখেছিলাম। কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকটা স্টার্ট করি। আমরা কি কি দেখলাম যে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? সেগমেন্টেশন করা, রিঅ্যাসেম্বল করা, সিকোয়েন্স নাম্বার অ্যাড করা, পোর্ট নাম্বার অ্যাড করা, এরর কন্ট্রোল করা, মাল্টিপ্লেক্সিং করা, ডিমাল্টিপ্লেক্সিং করা, ফ্লো কন্ট্রোল করা। মনে আছে? আচ্ছা, সো ফ্লো কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? যে যখন একটা সেন্ডার এবং রিসিভারের মধ্যে আমাদের কমিউনিকেশন হচ্ছে, তখন সেন্ডার যদি প্যাকেট সেন্ড করতে থাকে, তাহলে তাকে অবশ্যই এটা খেয়াল করতে হবে যে রিসিভার সেই প্যাকেটটা রিসিভ করতে পারতেছে কিনা। আমি ইচ্ছা মতো সেগমেন্ট হচ্ছে সেন্ডার সাইড থেকে রিসিভিং সাইডে দিচ্ছি, তাহলে হবে না। সবসময় খেয়াল রাখতে হবে কি, যে আমাদের যে রিসিভার যে আছে তার বাফারটা ওভারফ্লো করলো কিনা, এবং সে সে কেপেবল কিনা, সোজা কথা, সে কেপেবল কিনা এতগুলা সেগমেন্ট এই ওয়ান টাইমে হ্যান্ডেল করার জন্য। এই বিষয়টা যে টেকনিকটা দিয়ে ফলো করা হয় সেটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। সো ফ্লো কন্ট্রোল আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে পুশিং, একটা হচ্ছে পুলিং। পুশ পপের যেই কনসেপ্টটা সেটাই এখানে বলা হয়েছে, যে ইন কেস ইফ দে আর ইউজিং পুশিং টেকনিক, তো পুশিং টেকনিকে কি হয়, যে প্রডিউসার সে হচ্ছে সেগমেন্ট রেডি করতেছে, আর যে কনজিউমার সে হচ্ছে সেই সেগমেন্টগুলোকে রিসিভ করতেছে। সো ইন কেস অফ পুশিং টেকনিক, দ্য সেন্ডার ইজ গোয়িং টু ডেলিভার দ্য সেগমেন্টস ওয়েন এভার দে আর প্রডিউসড, ঠিক আছে, উইদাউট দ্য প্রায়র রিকোয়েস্ট ফ্রম দ্য কনজিউমার। দ্যাট মিনস প্রডিউসারের সেগমেন্ট রেডি হয়ে গেল, সে সাথে সাথে কনজিউমারকে পাঠাতে থাকবে। কনজিউমার রিকোয়েস্ট করবে এমন না, সোজা কথা, এটা প্রডিউসারের সাইড থেকে বা সেন্ডারের সাইড থেকে সেগমেন্ট রেডি হবে, সে কনজিউমারকে পাঠাবে। ওকে, এবং এই টেকনিকটাকে বলা হয় পুশিং। কারণ কি, প্রডিউসার সেগমেন্ট রেডি করে কনজিউমারকে সেটা জাস্ট পাস করতেছে, এবং কনজিউমার যেই সময়ে সেটাকে আর হ্যান্ডেল করতে পারবে না, তখনই সে কি করবে, প্রডিউসারকে বলবে যে তুমি এখন আর সেগমেন্ট পাঠাও না, অথবা তুমি একটু কম করে সেগমেন্ট পাঠাও। বোঝা গেছে কি বলছি? সো পুশিং টেকনিকটা হচ্ছে এটা। পুলিং টেকনিকটা হচ্ছে জাস্ট অপোজিট। পুলিং টেকনিকটা হচ্ছে প্রডিউসার তখনই রিসিভারকে পাঠাবে যখন রিসিভার রিকোয়েস্ট করবে। সো যে কনজিউমার আছে বা যে রিসিভার আছে সে প্রডিউসারকে রিকোয়েস্ট করলো, দেন সেন্ডার তার সেগমেন্টটাকে ডেলিভারি করবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতো, কোন ক্ষেত্রে আমার ফ্লো কন্ট্রোল আসলে করতে হচ্ছে না? সেকেন্ড ক্ষেত্রে, পুলিং টেকনিকে। কারণ ফ্লো কন্ট্রোল করতে হচ্ছে কেন, ইচ টাইম রিসিভার কি বলতেছে যে আমাকে সেগমেন্ট দাও, তারপরে কি সেন্ডার পাঠাচ্ছে। তাই এক্ষেত্রে সেন্ডারকে এটা চিন্তা করতে হবে না যে আমি কয়টা সেগমেন্ট দিব বা কয়টা দিতে পারবো না এন্ড অল দ্যাট। কারণ সবসময় কনজিউমার সাইড থেকে প্রডিউসারের সাইডে রিকোয়েস্ট যাবে, দেন হি ইজ গোয়িং টু সেন্ড দ্য সেগমেন্টস। বাট যদি আমি পুশিং টেকনিক ফলো করি, এক্ষেত্রে আমাকে ফ্লো কন্ট্রোল করতে হবে। কারণ আমি যখন পাঠাচ্ছি আমি তো জানি না সে কতটুকু কনজিউম করতে পারে। কারণ সে নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, একটা পর্যায়ে দিয়ে তার বাফারটা ফুল হয়ে গেল, তারপরে সে আমাকে বলবে যে আর পাঠাও না বা কম করে সেগমেন্ট পাঠাও। সো আমি যদি ফার্স্ট টেকনিক ইউজ করি, পুশিং টেকনিক, এক্ষেত্রে আমাকে অবশ্যই ফ্লো কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, সেখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখো যে আমরা কিভাবে আসলে ডেটাটা পাঠাই। এখানে একটা সার্কুলার ফরম্যাট দেওয়া আছে, স্লাইডিং উইন্ডো। স্লাইডিং উইন্ডো বলতে কি বোঝাচ্ছে, এখানে স্লাইডটা দেখা যাচ্ছে, আমি আরেকটু জুম করি। ইজ ইট ভিজিবল? ক্লিয়ারলি পড়তে পারো যা লেখা আছে? হ্যালো? জি মিস, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো এখানে দেখো যে এখানে বলা আছে এই এক্সাম্পলে যে আমার উইন্ডো সাইজ হচ্ছে 7। আচ্ছা, উইন্ডো সাইজ 7 মানে কি? উইন্ডো সাইজ 7 মানে হচ্ছে সেন্ডার সাইড থেকে
রিসিভার সাইডে ম্যাক্সিমাম 7টা সেগমেন্ট অ্যাট এ টাইম পাঠানো যাবে, এর বেশি পাঠানো যাবে না। ঠিক আছে? এখন প্রথম কেসে কি বলছে যে সেন্ডার রিসিভারকে অ্যাট এ টাইমে 4টা প্যাকেট পাঠাইলো। তাহলে 4টা প্যাকেট পাঠাইলো কিভাবে? তার উইন্ডো সাইজ হচ্ছে 7, দ্যাট মিনস সে অ্যাট এ টাইম 7টা সেগমেন্ট রিসিভ করতে পারে, এটা তার বাফার সাইজ। এখন 7টা সেগমেন্ট যদি সে রিসিভ করতে পারে, তাহলে দেখো যে ডার্ক ব্ল্যাক কালার দিয়ে সেটাকে সে ডিনোট করছে উইন্ডো সাইজটা বোঝার জন্য। এই যে 1 2 3 4 5 6 7, এর মধ্যে সেন্ডার সাইড থেকে আসছে কয়টা? 4টা প্যাকেট। যে 4টা প্যাকেট আসছে সেটা ব্লু দিয়ে কালার করছে, যে 1 2 3 4। তো এখন সেন্ডার যদি 4টা প্যাকেট পাঠায়, তাহলে এখানে সিকোয়েন্স নাম্বার অফ ফার্স্ট আউটস্ট্যান্ডিং প্যাকেট। আউটস্ট্যান্ডিং প্যাকেট মানে কি? আউটস্ট্যান্ডিং প্যাকেট মানে হচ্ছে সেন্ডার সাইড থেকে যে প্যাকেটটা আমি রিসিভারের দিকে দিয়ে দিছি, বাট সেটার অ্যাকনলেজমেন্ট এখনো রিসিভারের থেকে আসে নাই, সেই প্যাকেটটাকে আমরা বলবো আউটস্ট্যান্ডিং প্যাকেট। ইটস অন দ্য ফ্লো আর কি, হ্যাঁ, চ্যানেলে আছে, সে এখনো সেন্ডারের কাছ থেকে রিসিভারে সাকসেসফুলি পৌঁছায় নাই। পৌঁছাইলে আমি কিভাবে বুঝবো? রিসিভার আমাকে জানাবে, সে আমাকে একটা অ্যাকনলেজমেন্ট দিবে, তখন আমি বুঝবো যে হ্যাঁ পাইছে বা পায় নাই। সো যখন সেটা এখনো ক্লিয়ার না বিষয়টা যে পাইছে কি পায় নাই, বাট সেটা অলরেডি সেন্ড, তখন আমি সেটাকে বলবো আউটস্ট্যান্ডিং প্যাকেট। তো আমার আউটস্ট্যান্ডিং প্যাকেটের সিকোয়েন্স নাম্বার কত? 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে আমার কত থেকে আমি পাঠাইছি? 4টা প্যাকেট যেহেতু পাঠাইছি, তাহলে 0 1 2 3, এটা হচ্ছে আমার 4টা আউটস্ট্যান্ডিং প্যাকেট। এখন যদি এটা সাকসেসফুলি রিসিভ হয়, তাহলে সেন্ডার নেক্সট কত নাম্বার থেকে পাঠাবে? 4 নাম্বার প্যাকেটটা পাঠাবে, কারণ এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার অফ দ্য নেক্সট প্যাকেট টু সেন্ড। বোঝা গেছে ব্যাপারটা? এখন যদি 4টা প্যাকেট পাঠায়, তাহলে সিনারিও হচ্ছে এটা। যদি 5টা প্যাকেট পাঠায়, তাহলে কি হইতো? সিনারিও হইতো 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, এখন বলো এর উইন্ডো সাইজ যদি 7 হয়, তার মানে তার এখনো অ্যাভেলেবল আছে কয়টা? 3টা ঘর আছে না? এখন যদি আমি 4টার বদলে যদি আমি 5টা প্যাকেট পাঠাই, তাহলে আমার অ্যাভেলেবল খালি ঘর কয়টা আছে? আরো 2টা। তাহলে যদি আমি 5টা প্যাকেট পাঠাতাম সেকেন্ড কেসে, তাহলে আমার ফার্স্ট আউটস্ট্যান্ডিং প্যাকেট 0 থেকে যেহেতু স্টার্ট, এটা এখনো অ্যাকনলেজ হয় নাই, তাই এটা ফার্স্ট ডেটাটাকে পয়েন্ট করতেছে। এবং তার উইন্ডো সাইজ যেহেতু 7, তার বাফারে আরো 2টা ঘর খালি আছে, এবং এই 5টা প্যাকেট সে আউটস্ট্যান্ডিং প্যাকেট হিসাবে যাচ্ছে। দ্যাট মিনস এটা এখনো রিসিভারের কাছে সাকসেসফুলি ডেলিভার্ড হয় নাই। তাহলে যদি ডেলিভার্ড হয়, তাহলে নেক্সট আমি কত থেকে পাঠাবো? সিকোয়েন্স নাম্বার 5 থেকে পাঠাবো। আচ্ছা, এখন থার্ড কেসটা খেয়াল করো। এখানে সেন্ডার কি করলো? 4টা বা 5টা না পাঠায় একেবারে সবগুলা প্যাকেট একবারে পাঠাইছে উইন্ডো সাইজের সমান। দ্যাট মিনস তার উইন্ডো সাইজ ছিল 7, এবং সে উইন্ডো সাইজটা ফুল ইউটিলাইজ করতে চাচ্ছে, সে একেবারে 7টা সেগমেন্টই পাঠায় দিল। তাহলে আমার এখানে 0 1 2 3 4 5 6 এই সবগুলা ঘরেই আমার কি সেগমেন্টগুলা বসবে। তাহলে আমার আউটস্ট্যান্ডিং প্যাকেট আবার হচ্ছে 0 থেকে হবে, কারণ এগুলার অ্যাকনলেজ এখনো আসে নাই, তাই আউটস্ট্যান্ডিং প্যাকেটের সিরিয়াল নাম্বার শুরু হচ্ছে 0 থেকে। যদি এটা অ্যাকনলেজ হয়ে যায় সবগুলা প্যাকেট, তাহলে নেক্সট আমি কত থেকে পাঠাবো? 7 নাম্বার থেকে পাঠাবো। বোঝা যাচ্ছে? এখন লাস্ট কেসটা দেখো, যদি আমার 7টা প্যাকেট পাঠানোর পরে শুধুমাত্র ফার্স্ট প্যাকেটের জন্য বা ফার্স্ট সেগমেন্টের জন্য অ্যাকনলেজ আসে, তখন কি হয়েছে? আমার উইন্ডোটা ডান দিকে শিফট করছে। কারণ কি? দেখো এখন 0টা সাদা হয়ে গেছে। এখানে কি বলছে দেখো? সিকোয়েন্স নাম্বার অফ ফার্স্ট আউটস্ট্যান্ডিং প্যাকেট। আমি যে 7টা প্যাকেট অলরেডি পাঠাইছি, সেটা রিসিভারের কাছে গেছে, এবং শুধুমাত্র প্রথম প্যাকেটটার জন্য আমার কাছে অ্যাকনলেজ আসছে। এই যে প্যাকেট 0 হ্যাজ বিন অ্যাকনলেজ। যদি কোনো প্যাকেটের জন্য আমার অ্যাকনলেজমেন্ট চলে আসে, তাহলে আমি সেই প্যাকেট নিয়ে আর চিন্তা করব না, তখন সেন্ডার কি করবে? উইন্ডোটাকে সে স্লাইড করবে। ঠিক আছে? স্লাইড করে ডান দিকে সরায় নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে নেক্সট আউটস্ট্যান্ডিং প্যাকেটের সিরিয়াল নাম্বার কত থেকে শুরু? 7 থেকে। ঠিক আছে? বুঝছো? দেখো স্লাইড করে, তাহলে এটা এই পাশে আসছে, তার মানে এই যে 1 2 3 4 5 6 এগুলার অ্যাকনলেজমেন্ট আমি এখনো পাই নাই, এটা এখনো আউটস্ট্যান্ডিং অবস্থায় আছে।
তাহলে আমি যেহেতু আমি 7টা পাঠাই দিছি, 7-এর মধ্যে আমার ফার্স্টটা আমি অ্যাকনলেজমেন্ট পেয়েও গেছি, সো এটা আমার স্লাইড হয়ে গেছে। এবং নেক্সট আমি কত থেকে পাঠাবো? সিরিয়াল নাম্বার 7 থেকে। সো এই বিষয়টা হচ্ছে বুঝতে হবে যে যেই প্যাকেটটা অলরেডি অ্যাকনলেজমেন্ট চলে আসবে তখনই আমি উইন্ডোটাকে ডান দিকে স্লাইড করব। মিস বলো, হ্যাঁ বলো। অ্যাকনলেজমেন্টটা কি সিকোয়েন্সিয়ালি হবে না পরপর? হ্যাঁ, শুধুমাত্র জিরো মানে প্রথম প্যাকেটের জন্য অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, এখনো বাকিগুলোর জন্য পায় নাই সে। এমন না যে সবগুলো একসাথেই অ্যারাইভ করবে, হয়তো সবার আগে জিরোটা চলে আসছে তাই সে সেটা পেয়ে আচ্ছা গেছে আচ্ছা, এবং এটার জন্য অ্যাকনলেজমেন্ট সেন্ডারকে পাঠায়ও দিছে। সবগুলো যে বুঝছি একই বুঝছি টাইমে মিস। অ্যারাইভাল করবে এটার তো কোনো গ্যারান্টি নাই, বুঝছো? জি মিস। আচ্ছা, এখন যে জিনিসটা বললাম এটা লিনিয়ার ফরম্যাটে দেখাইছে, এটা একটু অ্যারের ভাবে দেখাইছে যে তোমার এখন বর্তমানে এই যে এখানে খেয়াল করো যে তোমার উইন্ডো সাইজ হচ্ছে 7, এই যে যেটা ব্ল্যাক কালার মার্ক করা এইটা। এর মধ্যে প্রথমে সে 4টা প্যাকেট পাঠাইছে, এরপরে সে 5টা প্যাকেট পাঠাইছে, এবং আরেকটা সিনারিওতে সে সম্পূর্ণ উইন্ডো সাইজের সমান সংখ্যক প্যাকেট পাঠাইছে। ঠিক আছে? সো উইন্ডো ফুল, এটার মানে হচ্ছে সেন্ডার আর পাঠাইতে পারবে না, কারণ রিসিভারের বাফার সাইজের সমান সংখ্যক সেগমেন্ট সে অলরেডি সেন্ড করছে। এখন তার কাছে যদি সেগমেন্ট রেডি থাকেও তারপরেও সে পাঠাবে না, কারণ কি রিসিভার সেটা রিসিভ করতে পারবে না, কারণ তার উইন্ডোটা ফুল। এখন রিসিভারের কাছ থেকে সে যদি জিরো প্যাকেটের অ্যাকনলেজ পায় তাহলে সে কি করছে দেখো, উইন্ডোটাকে স্লাইড করে ডানে নিয়ে গেছে। ডানে নিয়ে যাওয়ার মানে কি, আমার জিরো নিয়ে প্রসেসিং আমার শেষ, এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, এখন আমাকে চিন্তা করতে হবে নেক্সট গুলার জন্য। সো নেক্সট গুলার জন্য কোনটা, 1 2 3 4 5 6, এগুলো আমি অলরেডি সেন্ড করছি, এগুলোর অ্যাকনলেজমেন্ট আসা বাকি আছে। আর আমি এখন সেন্ড করতে পাবো কত থেকে? 7 থেকে। বুঝছো? বুঝছো কি বিষয়টা? আচ্ছা, এখন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে ট্রান্সপোর্ট লেয়ার দুইটা প্রোটোকল ইউজ করে, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। আচ্ছা, সো কখন টিসিপি ইউজ করব কখন ইউডিপি ইউজ করব আমি লাস্ট ক্লাসে বলছিলাম, তোমাদের কি মনে আছে? যখন আমার রিলায়েবিলিটি দরকার হবে তখন আমি টিসিপি ইউজ করব, যখন আমার ফাস্ট ডেলিভারি দরকার হবে তখন আমি ইউডিপি প্রোটোকল ইউজ করব। সো টিসিপি প্রোটোকলটা কি, একটা কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, এটা একটা রিলায়েবল প্রোটোকল যে ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল করে। পোর্ট নাম্বার ইউজ করে হচ্ছে সে অ্যাপ্লিকেশন আর প্রসেসকে আইডেন্টিফাই করে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের ডেটাকে সে মাল্টিপ্লেক্স করে সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডের দিকে নিয়ে যায়। সো ইন কেস অফ টিসিপি সবার প্রথমে দেখো, যখন ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডের মধ্যে একটা কানেকশন সে তৈরি করতে চাচ্ছে ডেটা পাঠানোর জন্য, ডেটা হচ্ছে মেসেজ 0 1 এবং 2, এটা পাঠানোর আগে তার একটা বড় ফেজ আছে যেটাকে বলা হয় কানেকশন এস্টাবলিশমেন্ট। ঠিক আছে? টিসিপি করার জন্য যেহেতু এটা একটা রিলায়েবল প্রোটোকল, সো এই রিলায়েবিলিটিটা সে কিভাবে বানায়, সে আগে ক্লায়েন্ট প্রসেসের সাথে সার্ভার প্রসেসের একটা কানেকশন এস্টাবলিশ করে। দুজন যখন কানেকশন এস্টাবলিশমেন্ট করার পরে রেডি হয়, দেন দ্য মেসেজ ফ্লো ফ্রম ক্লায়েন্ট সাইড টু সার্ভার সাইড অর ভাইস ভার্সা। সো দেখো এখানে প্যাকেট 0 গেল, প্যাকেট 1 আসলো এবং প্যাকেট 2 আসলো। এক্ষেত্রে প্যাকেটটা যখন আসলো তখন তাদের অ্যারাইভাল টাইম কিন্তু সেন্ডিং টাইমের মতো না। যেমন সে প্রথমে 0 পাঠাইছে, তারপর 1, তারপর 2, বাট রিসিভিং এন্ডে মেসেজ মেসেজ 0 আসছে কিন্তু তার আগে 2 আসছে এবং পরে হচ্ছে 1 আসছে। সো টিসিপি করার সময় টিসিপি প্রোটোকল কি করে, যখন আউট অফ অর্ডারে প্যাকেটগুলো আসে সে কিন্তু যেটা আউট অফ অর্ডারে আসছে সেটাকে হোল্ড করে, সেটাকে সে প্রসেস করে না। যখন সে সিরিয়ালি সবগুলা পেয়ে যায় দেন ইট প্রসেস দ্য ডেটা অ্যান্ড সেন্ড ইট টু দ্য আপার লেয়ার। ঠিক আছে? পয়েন্টটা বোঝা গেছে এই জায়গাটার? জি মিস। আচ্ছা, তাহলে এই জিনিসটা সে কিভাবে করে? সিকোয়েন্স নাম্বার দিয়ে। মেসেজ যদি আউট অফ অর্ডারে আসে তাহলে সে সিকোয়েন্স নাম্বার দিয়ে জিনিসগুলোকে সর্ট করে, দেন ইট প্রসেস দ্য ডেটা, দেন ইট সেন্ড ইট টু আপার লেয়ার। এমন না যে ডেটা আসলো বা সেগমেন্ট আসলো এবং সাথে সাথে সে তার আপার লেয়ারে পাঠিয়ে দিল, না। টিসিপির কাজ হচ্ছে এই জিনিসগুলোকে এনশিওর করা। অ্যান্ড লাস্টলি যখন ডেটা ট্রান্সফার শেষ হয়ে যাবে তখন কি করতে হবে, আবার কানেকশন টার্মিনেশনও করতে হবে।
ঠিক আছে, ক্লায়েন্ট প্রসেসের সাথে সার্ভার প্রসেসের কানেকশন টার্মিনেশন করতে হবে, যে আমার ডেটা পাঠানো শেষ, এখন আমি তোমার সাথে আর কানেকশনটা রাখতে চাচ্ছি না। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড ইউডিপি কি করে, কোনো রকমের কানেকশন এস্টাবলিশমেন্ট অর ক্লোজ কিছুই করে না, এটা একটা কানেকশনলেস সার্ভিস। সে কি করে, সেগমেন্ট রেডি হয়ে গেলেই সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে পাঠায় দেয়। এটা একটা আনরিলায়েবল প্রোটোকল, কারণ সে জানে না যে আসলে প্যাকেট যাবে কি যাবে না। কানেকশন যেহেতু তৈরি করে না অপর সাইডের সাথে, সো এটার কোনো গ্যারান্টি নাই যে অপর সাইডের সাথে সে কানেক্টেড, যে কোনো সময় কানেকশন লস হইতে পারে। সো দিস প্রোটোকল ইজ আনরিলায়েবল। অলসো এই টেকনিকে ডেটার কোনো ফ্লো কন্ট্রোল হয় না, যে আমি ইচ্ছা মতন প্যাকেট পাঠাতে থাকবো আর সার্ভার সাইড থেকে আসলে কিছুই বলবে না যে সে নিবে কি নিবে না বা কি করবে। সো সে কোনো রকমের ফ্লো কন্ট্রোল করে না, এরর কন্ট্রোলও করে না। প্যাকেট যদি এরর সহ ডেলিভার্ড হয়, তারপরে সে সেটা জাস্ট ডিসকার্ড করে দেয় যদি এরর ফ্রি না পায়। বাট এররকে কন্ট্রোল করার জন্য যে মেকানিজমগুলো আছে, ইউডিপি প্রোটোকল তার কিছুই ইউজ করে না। আচ্ছা, কিন্তু যেহেতু এটা ইউডিপি প্রোটোকল আচ্ছা ফাস্ট ডেলিভারির জন্য ইউজ করা হয়, তো যে কোনো ডেটা ডেলিভার করার জন্য আসলে আমাকে ডেটাটা কি টাইপের ডেটা এটা আইডেন্টিফাই করতে হবে, তাই সে পোর্ট নাম্বার ইউজ করে এবং মাল্টিপ্লেক্সিং ইউজ করে, কারণ সে অনেকগুলো অ্যাপ্লিকেশনের ডেটা সেও প্রসেস করতে পারে। তো এখানে মাল্টিপ্লেক্সিং এবং পোর্ট নাম্বার এই দুইটা জিনিস করা হয়, বাকি জিনিসগুলা করা হয় না। খেয়াল করো, ইউডিপি টেকনিকে যদি আমি একটা ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডের সাথে কমিউনিকেট করতে চাই, কোনো কানেকশন এস্টাবলিশমেন্ট নাই, কোনো কানেকশন টিয়ার ডাউন প্রসেসও নাই, শুধুমাত্র প্যাকেট আছে, সে প্যাকেটটা পাঠাই দিবে। এবং এখানে দেখো কোনো রকমের এরর কন্ট্রোল নাই, সিকোয়েন্স নাম্বার নাই, যেমন মেসেজ জিরো, প্যাকেট জিরো আসছে সে দিয়ে দিছে, ওয়ান আসে নাই, টু আগে আসছে সে টুকে আগে দিছে, তারপরে ওয়ানকে দিছে। সো এখানে কি করতেছে না, সে কোনো রকমের এরর কন্ট্রোল করতেছে না, কোনো রকমের সিকোয়েন্সিং করতেছে না, সর্টিং করতেছে না, যা আসতেছে সেটাই সে সরাসরি কি করতেছে, রিসিভারকে দিয়ে দিচ্ছে, ডেটাকে সে আলাদাভাবে কোনো প্রসেস করে না। সো যেহেতু তা সে কোনো রকমের ক্যালকুলেশন করে না, তাই এই টেকনিকটা খুবই সিম্পল এবং কমপ্লেক্স না আর কি। সো এর জন্য যেহেতু কোনো ক্যালকুলেশন নাই, দিস ইজ ভেরি ফাস্ট ডেলিভারি। সো সে আসলে ফাস্ট ট্রান্সমিশন এনশিওর করার জন্য সে কোনো রকমের কন্ট্রোল ইনফরমেশন হ্যান্ডেল করে না। সো যেই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আসলে খুব রিয়েল টাইম ডেটা নিয়ে কাজ করতে চায়, যেখানে এরর তেমন একটা ম্যাটার করে না, ইন দ্যাট কেস উই আর গোয়িং টু চুজ ইউডিপি প্রোটোকল। সো ইউডিপি প্রোটোকল যেহেতু খুবই ছোট্ট এবং সহজ একটা প্রোটোকল, এর হেডার সাইজটাও বেশ সিম্পল, হেডারের মধ্যেও ইনফরমেশন খুব কম থাকে। এখানে হেডার হচ্ছে 8 বাইট। কি কি ইনফরমেশন থাকে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, টোটাল লেন্থটা কত, এবং চেকসাম। সামটাইমস চেকসাম ইউজ হয় এবং সামটাইমস এটা ইউজ হয় না। এখানে কোনো রকমের কানেকশন এস্টাবলিশমেন্ট ও টিয়ার ডাউন নাই, কোনো রকমের রিঅ্যাসেম্বল টেকনিক নাই, এরর চেকিং নাই এবং ফ্লো কন্ট্রোল নাই। অন দ্য আদার হ্যান্ড আমি যদি টিসিপি প্রোটোকল ইউজ করি, খেয়াল করো টিসিপির হেডারটা কত বড় কম্পেয়ার টু ইউডিপি। কারণ টিসিপি হচ্ছে রিলায়েবল ট্রান্সমিশন, যেহেতু সে এনশিওর করে, তার হেডারে অনেক কন্ট্রোল ইনফরমেশন থাকে। খেয়াল করো, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, এটা তো লাগবেই। দেন কামস সিকোয়েন্স নাম্বার। সিকোয়েন্স নাম্বার মানে আমি ডেটাটাকে যে ছোট ছোট সেগমেন্টে ভাগ করতেছি, প্রত্যেকটা সেগমেন্টকে আমি একটা করে নাম্বার দিব। সো এই নাম্বারটাই হচ্ছে সিকোয়েন্স নাম্বার, এর জন্য হেডারে 32 বিট অ্যালোকেটেড। এরপরে আছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। আমি যখন একটা সেগমেন্ট একজনকে পাঠালাম, রিসিভার আমাকে অ্যাকনলেজ করবে যে সে পাইছে, তার জন্য এই ফিল্ডটা দেয়া। দেন কামস হেডার লেন্থ, আমার হেডারের সাইজ কত বা হেডারের লেন্থ কত সেটা এই হেডার লেন্থের ফিল্ড দিয়ে ডিফাইন করে। এই 6টা বিট রিজার্ভড। এরপরে কিছু ফ্ল্যাগ আছে দেখো, খেয়াল করো, আমরা যখন ল্যাব করছিলাম তখন দেখাইছিলাম আমি ল্যাব 2তে যে টিসিপি বেশ কিছু ফ্ল্যাগ ইউজ করে সিগন্যাল আদান প্রদান করার জন্য, যেমন আর্জেন্ট ফ্ল্যাগ, অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ, পুশ ফ্ল্যাগ, রিসেট ফ্ল্যাগ, সিনক্রোনাইজেশন ফ্ল্যাগ অ্যান্ড ফিনিশ ফ্ল্যাগ। আচ্ছা, ফ্ল্যাগ কোনটার কি কাজ এটা আমি একটু পরে বলতেছি। এরপর হচ্ছে উইন্ডো সাইজ, যেটা একটু আগে দেখালাম যে আমি কি পরিমাণ সেগমেন্ট at a time পাঠাতে পারবো বিফোর রিসিভিং অ্যান অ্যাকনলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার। আচ্ছা, আমাকে বলো তো এটার মানে কি।
ধরো একটা সেন্ডার এবং একটা রিসিভার আছে। আমি যদি বলি উইন্ডো সাইজ রিসিভারের হচ্ছে 100 বাইট, এটার মানে কি? এটার মানে 100 বাইটের বেশি রিসিভ করতে পারবে না। সে অ্যাট এ টাইম, হ্যাঁ অ্যাট এ টাইম, এটার সাথে টাইমটা রিলেটেড। সেন্ডার যখন রিসিভারকে ডেটাটা পাঠাবে, সে অ্যাট এ টাইম ম্যাক্সিমাম 100 বাইট পাঠাইতে পারবে। সে যদি 70 বাইট পাঠায় তাহলে কি অ্যাকসেপ্টেবল? ইয়েস অ্যাকসেপ্টেবল, কারণ এটা উইন্ডো সাইজের কম। বোঝা গেছে কি বলছি? জি এখন মিস। ধরো এখানে সেন্ডার এটা, আর এটা হচ্ছে রিসিভার। সো সেন্ডার, আমি যদি 100 বাইটের এক্সাম্পলটা দেই, তাহলে সেন্ডার প্রথমে ওকে 20 বাইট পাঠাইলো, ঠিক আছে? তাহলে রিসিভার কি ওকে এখন অ্যাকনলেজমেন্ট দিবে? না, দিবে না। কারণ রিসিভার কতক্ষণ পর্যন্ত ইউজ করবে? যতক্ষণ না তার উইন্ডো সাইজটা ফিল আপ হচ্ছে। যখনই তার উইন্ডো সাইজের পরিমাণ ডেটা চলে আসলে তখনই রিসিভার তাকে অ্যাকনলেজমেন্ট দিতে বাধ্য। সে যদি এখন দেয় দ্যাট ইজ অলসো ফাইন, বাট নর্মালি দেয় না। সেন্ডার 20 বাইট পাঠালো, রিসিভার রিসিভ করলো, সেন্ডারের তখন মাথা ব্যথা নাই যে আচ্ছা 20 বাইট যে আমি ওকে দিলাম ও কেন বলতেছে না পাইছে কি পায় নাই, কারণ এটা উইন্ডো সাইজের সমান না। পয়েন্টটা বুঝছো? এরপরে সেন্ডার আবার জি তাকে 30 বাইট পাঠাইলো, তাহলে রিসিভার কি করলো? 50 বাইট রিসিভ করে ফেলছে। কিন্তু এই রিসিভ করার পরও সেন্ডারকে সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। কারণ কি? উইন্ডো সাইজ ফিল আপ হয় নাই এখন। যদি পাঠায় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু না পাঠাইলে কোনো প্রবলেম সেন্ডার ফেস করবে না, বা সেন্ডার ফিল করবে না যে রিসিভারের প্রবলেম আছে, কারণ সেন্ডার জানে যে রিসিভারের উইন্ডো সাইজ হচ্ছে 100 বাইট। দ্যাটস ওয়াই আমি 100 বাইট যতক্ষণ না তার কাছ থেকে পাঠায় দিচ্ছি তার কাছে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। বোঝা গেছে? জি মিস। এরপরে আচ্ছা, সে, উইন্ডোজ সাইজের পরে হ্যাঁ, মিস, উইন্ডোজ সাইজের পরে কি আরো ডেটা পাঠাবেন? না আমি বলতেছি, হ্যাঁ। তাহলে এটা কত হইলো? 50, 50-এর পর 40, তাহলে 90। তাহলে আবার আবার ধরো সেন্ডার তাকে 40 বাইট পাঠাইলো, তাহলে 90 হইলো। এখনো সে অ্যাকনলেজমেন্ট দেয় নাই। এরপরে সে কত পাঠাইলো? 10। এখন যদি রিসিভার তাকে অ্যাকনলেজমেন্ট না দেয়, তাহলে সেন্ডার বুঝবে যে অবশ্যই রিসিভার সাইডে কোনো প্রবলেম আছে, কারণ রিসিভার আমাকে বলছিল যে তার উইন্ডো হচ্ছে 100 বাইট, আমি তাকে 100 বাইট পাঠাই দিছি। তার মানে 100 বাইট পাঠানোর পরপরই যে টাইমটা আসবে, সেই টাইমে সেন্ডার অবশ্যই তার কাছ থেকে একটা অ্যাকনলেজমেন্ট এক্সপেক্ট করতেছে। সেন্ডার যদি ওই সময়ের মধ্যে রিসিভার সাইড থেকে অ্যাকনলেজমেন্ট না পায়, তখনই বুঝবে যে হ্যাঁ আসলে কোনো প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই রিসিভার এখন আমাকে একটা রিপ্লাই দিচ্ছে না। বুঝছো? জি মিস। হ্যাঁ, এখন কনফিউশনটা কি? বলো, কি যেন বলতে চাইছিলা? বলতে চাইছিলাম মিস, 100টা দেওয়ার পরে কি আরো লাইক ডেটা ট্রান্সমিট হবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। এই যে এই তখন তো 100 তো পাইলো, ঠিক আছে? এই 100 যদি সে সাকসেসফুলি পায়, রিসিভার যদি সে 100 বাইট সাকসেসফুলি পায় বা কিছু পায় বা কিছু না পায়, সে সেইটার সাথে সাথে ওকে জানাবে যে হ্যাঁ আমি এতটুকু পাইছি বা এতটুকু পাই নাই বা পুরাটুকুই পাইছি। আফটার গেটিং এনি কাইন্ড অফ রিপ্লাই ফ্রম দ্য রিসিভার সাইড, সার্ভার তখন দেখবে যে হ্যাঁ সে হয়তো 100 বাইটের মধ্যে লাস্টের 20 বাইটটা পায় নাই বা লাস্টের 10 বাইটটা পায় নাই, তাহলে আমাকে আবার ওখান থেকে পাঠাইতে হবে। বাট রিসিভার যদি কিছুই না বলে ততক্ষণ, তখন কিন্তু সেন্ডার বুঝবে যে রিসিভার কিছুই পায় নাই। সো এটা রিসিভারের রেসপন্সিবিলিটি। তার যদি উইন্ডো সাইজটা ফিল আপ হয়ে যায়, যে এতগুলা সে পাঠায় দিছে সেন্ডার তাকে, এবং তারপরেও সে যদি তাকে রিপ্লাই না দেয়, তাহলে সেন্ডার বুঝবে সামথিং ইজ রং। সো তার যখন টোটাল উইন্ডো সাইজটার সম পরিমাণ ডেটা একটা সময়ের মধ্যে সে পাবে, তাকে অবশ্যই রিপ্লাই দিতে হবে, তাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইতে হবে যে আমি এতটুকু পাইছি। এরপরে সেন্ডার আবার পাঠাবে নতুন ডেটা। এ- এটা কি মিস বেসিক্যালি যে ইরর কন্ট্রোল ফ্লো কন্ট্রোলের কারণেই ফ্লো অ্যাকনলেজমেন্ট? কন্ট্রোলের কারণে এটা হয়, হ্যাঁ। এবং এটা কিভাবে করে আমরা একটু পরে দেখবো, যে কিভাবে আমি কত ভ্যালু পাঠাইলে আমি বুঝবো যে আমি এতগুলা সেগমেন্ট পাইছি বা পাই না, এটা আমরা একটু পরেই দেখবো। বোঝা গেছে? জি মিস। ওকে। সো নেক্সট হচ্ছে চেকসাম, যেটা হচ্ছে এরর কন্ট্রোলের জন্য ইউজ হয়। দেন কামস আর্জেন্ট পয়েন্টার। অনেক সময় কিছু কিছু ডেটা আমি আর্জেন্টলি সেন্ড করতে চাই, তখন এই আর্জেন্ট পয়েন্টারের ভ্যালুটা আমি সেট করব যে আমি কত বাইট থেকে কত বাইট পর্যন্ত আর্জেন্টলি পাঠাতে চাই।
অ্যান্ড লাস্ট ইয়েলো পার্টটাকে বলা হয় অপশনাল এবং প্যাডিং। এটা কিছু অপশনাল কাজের জন্য ইউজ করা হয়, টিসিপির কিছু এক্সট্রা ইনফরমেশন যেটা এই হেডার দিয়ে পাঠানো যায় না, সেই ইনফরমেশনগুলা তারা অপশন দিয়ে পাঠায়। ওকে, এখন দেখো যে এখানে কি বলছে যে ফ্ল্যাগগুলো কোনটার কি কাজ লাগে। আর্জেন্ট ফ্ল্যাগটা লাগে হচ্ছে যেটা আমি যদি প্যাকেটের প্রায়োরিটি সেট করতে চাই যে হ্যাঁ আমার এতটুকু ডেটা আর্জেন্টলি পাঠাতে হবে, তখন আমি ইউআরজি এই ফ্ল্যাগটাকে সেট করব। অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ কে পাঠাবে? যখন কেউ কোনো ডেটা রিসিভ করবে, সে সেন্ডারকে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগটা সেট করে বোঝাবে যে হ্যাঁ আমি তোমার ডেটা পাইছি এবং এতটুকু পর্যন্ত পাইছি, এটা সে একটা ভ্যালু দিয়ে ডিনোট করবে। যখন কোনো ডেটা আমার রেডি হয়ে যাবে পাঠানোর জন্য, তখন আমি পুশ ফ্ল্যাগটা সেট করব। দ্যাট মিনস আমি এখন ডেটাকে ইমিডিয়েটলি পাঠাতে চাচ্ছি, ডেটা ইজ রেডি টু ট্রান্সমিট। রিসেট মানে হচ্ছে কোনো কানেকশন যদি সামহাও কোনো রিকভারেবল কোনো এরর হয়, তখন অনেক সময় কানেকশনটাকে আমরা রিসেট করতে চাই, তখন এই ফ্ল্যাগটা সেট হয়। সিনক্রোনাইজেশন হচ্ছে আমরা যখন কানেকশন এস্টাবলিশ করি থ্রি ওয়ে হ্যান্ডশেকের সময় সেন্ডার সাইডের সাথে রিসিভার সাইডে, তখন আমরা এই ফ্ল্যাগটা সেট করি, সিঙ্ক ফ্ল্যাগ বলে এটাকে, যে আমি তোমার সাথে সিনক্রোনাইজেশন করতে চাই। এবং লাস্টলি ফিনিশ ফ্ল্যাগটা আমি কানেকশন টার্মিনেশনের জন্য ইউজ করি। ঠিক আছে, যখন আমার সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডেটা ট্রান্সফার শেষ হয়ে যায়, তখন আমি ফিনিশ ফ্ল্যাগটা সেট করে বুঝাই যে আমার ডেটা ট্রান্সফার শেষ, আমি এখন তোমার সাথে কানেকশন টিয়ার ডাউন করতে চাই। বোঝা গেছে? সো এখানে লাস্টলি যেটা বলা আছে জাস্ট দুটার একটু সামারি দেয়া আছে, যে টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড এবং ইউডিপি কানেকশন লেস। টিসিপি হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট চেক করে, সর্টিং করে, রিঅ্যাসেম্বল করে, এবং কোনো ডেটা যদি লস্ট হয় সেটার জন্য আবার রিকোয়েস্ট করে এবং সেটাকে রিসেন্ড করে। ইউডিপি কিচ্ছু করে না, যেটা আসছে সে ওইটাকেই প্রসেস করে, ওটা যদি এরর ফ্রি হয় সে সেটাকে নিবে, তাতে যদি এরর থাকে তাহলে সে এটাকে ডিসকার্ড করবে। কোনো রকমের রিসেন্ডিং অথবা অ্যাকনলেজমেন্ট দেওয়া এসব ইউডিপিতে নাই। সো এটাকে বলা হয় বেস্ট ইফোর্ট সার্ভিস, যে ভালো হইলে খুবই ভালো, যে অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি, আর খারাপ হইলেও সমস্যা নাই। সো এখানে হচ্ছে আমার ফ্লো কন্ট্রোল করতেছে, সর্টিং করতেছে, ইউডিপি কিচ্ছু করতেছে না, নাথিং। এর জন্য ইউডিপি হচ্ছে লেস ওভারহেড, কারণ তার কোনো রকমের কন্ট্রোল ইনফরমেশন তেমন ক্যালকুলেট করতে হয় না, যেটা হচ্ছে আমার টিসিপিতে করতে হয়। টিসিপি এর জন্য হাই ওভারহেড। যেই যেই অ্যাপ্লিকেশনে আমরা আসলে খুব রিলায়েবিলিটি চাই, যেমন ইমেইল, ওয়েব ব্রাউজিং, ফাইল ট্রান্সফার, তখন আমরা টিসিপি প্রোটোকল ইউজ করব। যেই প্রোটোকলগুলো আসলে এররের বদলে ফাস্ট ডেলিভারি রিকোয়ার করে, সেখানে আমরা ইউডিপি ইউজ করব। যেমন রিয়েল টাইম ভিডিও স্ট্রিমিং, তারপরে ধরো যে কোনো লাইভ টেলিকাস্ট বা লাইভ ক্রিকেট গেম দেখা, দেন ডিএনএস কোয়েরি, ডিএইচসিপি কোয়েরি, এগুলোর জন্য আমরা ইউডিপি প্রোটোকল ইউজ করব। বোঝা গেছে? সো দিস ইজ দ্য বেসিক্স একদম হচ্ছে টিসিপি এবং ইউডিপি ট্রান্সপোর্ট লেয়ারের। এখন আমরা টিসিপির ইন ডিটেল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের লাস্ট লেকচার, লেকচার 7। লেকচার 7 পর্যন্তই হচ্ছে আমাদের মিডের সিলেবাস। আছে কোনো প্রবলেম এতটুকু? তাহলে আমি নেক্সটটা শুরু করব। আচ্ছা, হুম, শুনতেছো আমার কথা? Yes, miss. জি মিস। তাহলে আমরা লাস্ট টপিকটা শুরু করি। হ্যাঁ, যেটা আমরা তো এতক্ষণ ওভারভিউ দেখছি যে ট্রান্সপোর্ট লেয়ার কিভাবে কাজ করে। এখন আমরা ইন ডিটেইল টিসিপি নিয়ে পড়বো, যে টিসিপি প্রোটোকল আসলে কিভাবে কাজগুলা করে, যেগুলো আমরা এতক্ষণ জানলাম সেটারই ইন ডিটেইলটা আমরা এখন পড়বো। ওকে, সো টিসিপি কি করে? স্ট্রিম ডেলিভারি করে। টিসিপি কে বলা হয় স্ট্রিম ওরিয়েন্টেড প্রোটোকল। স্ট্রিম ওরিয়েন্টেড প্রোটোকল বলতে কি বোঝায়? যে আমার যে ডেটাটা আমরা পাঠাচ্ছি সেটা সে বিভিন্ন স্ট্রিম অফ বাইট সাইজে পাঠায়। ঠিক আছে?
সে কখনো 100 বাইট পাঠায়, কখনো 200 বাইট পাঠায়, কখনো 300 বাইট পাঠায়, এরকম সেটা স্ট্রিম আকারে সে সেন্ডিং প্রসেস থেকে রিসিভিং প্রসেসের দিকে ডেটাটা আমার পাঠায়। ঠিক আছে? এখন যখন খেয়াল করো বাফারের কথা এখানে বলা হয়েছে যে দুইজনের বাফার, দ্যাট মিনস যে সেন্ড করতেছে এবং যে রিসিভ করতেছে তাদের দুজনের বাফার সাইজ সমান নাও হতে পারে। সেন্ডার যেই স্পিডে ডেটা প্রসেস করে পাঠাই দিতে পারে, রিসিভার সেই স্পিডে নাও করতে পারে। দুজন যে একদম সেম সংখ্যক কেপাবিলিটি হবে এমন কোনো আহ, মানে নিয়ম নাই। সো সেন্ডারের ক্যাপাসিটি একরকম হতে পারে, রিসিভারের ক্যাপাসিটি তার থেকে কম বা বেশি হতে পারে। সো বাফারের ক্ষেত্রে the sending and the receiving process may not necessarily write or read the data at the same rate. So TCP will need to store that data in a place before it can process it. সো এটা বলতে কি বুঝাইছে যে যেহেতু তাদের দুজনের ক্যাপাসিটি সেম না, তাহলে অবশ্যই মাঝখানে একটা কিছু জায়গা থাকতে হবে যে প্রসেসিং এর আগে যেখানে ডেটাটা একটু টেম্পোরারিলি স্টোর করা হয়, যাকে আমরা বাফার বলি। ঠিক আছে? সো সেন্ডার সাইডে কি হয়, সেম একইভাবে সে আপার লেয়ার থেকে ডেটা নেয়, সেগমেন্ট রেডি করে বাফারে পুট করে, দেন সেটা নেটওয়ার্ক দিয়ে সেন্ড করে। আবার রিসিভিং এন্ডে কি হয় যে সে হচ্ছে ডেটাটাকে রিসিভ করে বাফারে রাখে, তারপরে বাফার থেকে বের করে ডেটাটাকে প্রসেস করে, তারপরে সে আপার লেয়ারে ডেটাটা পাঠায়। বুঝা গেছে? সো যখন আমরা এরকম স্ট্রিম অফ বাইট পাঠাবো, তখন আমরা যখন এটাকে গ্রুপ করি তখন আমরা সেটাকে সেগমেন্ট বলি। ঠিক আছে? ঠিক আছে, কিছু কিছু বাইটকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে সেগমেন্টে তৈরি করি, এবং যখন আমরা ট্রান্সপোর্ট লেয়ারে ডেটা পাঠাই আমরা সাধারণত এই টোনে বলি যে আমরা এখন একটা সেগমেন্ট পাঠাচ্ছি। তার মানে একটা সেগমেন্টের ভিতরে কি আছে, স্ট্রিম অফ বাইট আছে। ঠিক আছে? বুঝতেছো? জি। আচ্ছা, এরপরে যেটা আছে, যেমন ধরো এখানে দেখা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে টিসিপি সেগমেন্টের রিঅ্যাসেম্বলটা কিভাবে হয়। যেমন সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে ডেটা যাচ্ছে, সো মাঝখানে যেই নেটওয়ার্কটা দিয়ে ডেটাটা যাচ্ছে সেটা বেশ বড় কানেক্টেড নেটওয়ার্ক হতে পারে। ঠিক আছে? তো এখন সেন্ডার সাইড থেকে ডেটাটা যখন রিসিভার সাইডে যাবে, এখানে রাউটারগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো রাউটার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। মানে ডেটাটা আমার এই পাথ দিয়ে যাইতে পারে, আবার সামটাইমস সে অ্যানাদার পাথ চুজ করতে পারে যে প্রিভিয়াস পাথটা কনজেস্টেড হয়ে গেল। ঠিক আছে? সোজা কথা, এই রুটটা মে চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ দ্য নেটওয়ার্ক। সো যেহেতু সেগমেন্টগুলা কখন কোন মোমেন্টে কোন রুট দিয়ে যাচ্ছে এটা আগে থেকে ফিক্স না, তাই অ্যারাইভাল টাইমটা বা অ্যারাইভিং অর্ডারটাও ফিক্স না। দ্যাটস ওয়াই আমার যখন রিসিভিং সাইডে সেগমেন্টগুলো আসে, সে আউট অফ অর্ডারে আসতেই পারে। সো দেখো এখানে যে সেন্ডার পাঠাইছে 1 2 3 4 5 6, কিন্তু রিসিভার যখন সেগমেন্টগুলোকে পাইছে আলটিমেটলি, সে সবার আগে পাইছে 1, তারপর পাইছে 2, তারপর পাইছে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3। সো সে সবগুলা সেগমেন্ট পাইছে সাকসেসফুলি, কিন্তু আউট অফ অর্ডারে পাইছে। এখন যদি আমি এখানে ইউডিপি প্রোটোকল ইউজ করতাম তাহলে কিন্তু আমি এটাকে এইভাবেই প্রসেস করতাম, বা যেহেতু আমি টিসিপি ইউজ করতেছি, তো টিসিপি প্রোটোকল কি করবে, এই 6টা সেগমেন্টকে তার সিকোয়েন্স নাম্বারের উপর বেস করে রিঅর্ডার করবে, অ্যান্ড দেন ইট ইজ গোয়িং টু সেন্ড ইট টু দ্য রিসিভার্স অ্যাপ্লিকেশন লেয়ার। বুঝতে পারছো কি বলছি? বুঝে গেছে? আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং দিয়ে কি হয়, যেহেতু আমরা অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের কম্পিউটারে রান করি, তাই মাল্টিপল অ্যাপ্লিকেশনের ডেটা যেন আমরা একই সাথে প্রসেস করি, তাই ট্রান্সপোর্ট লেয়ার মাল্টিপ্লেক্সিং টেকনিকটা ইউজ করে। সে এসএমটিপি, এসিটিপি, ডিএনএস, ডিএইচসিপি আরও ভেরিয়াস টাইপ অফ অ্যাপ্লিকেশনের ডেটা সে একবারে সে প্রসেস করে এবং সেটা মাল্টিপ্লেক্স করে। দেখো, মাল্টিপ্লেক্স করা মানে সে একবারে নেটওয়ার্ক দিয়ে প্রত্যেকটা ডেটা নিয়ে যাচ্ছে, মাল্টিপ্লেক্স করে সে সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে সে নিয়ে যায়।
বোঝা গেছে? আচ্ছা, ফুল ডুপ্লেক্স কি? এই লেয়ারে আমার ফুল ডুপ্লেক্স সিস্টেমে আমার পেয়ার অফ বাইটস হচ্ছে ট্রান্সমিট হয়। ফুল ডুপ্লেক্স মানে কি? আমি একই সাথে কি করতে পারি? ডেটা সেন্ড এবং রিসিভ দুটাই করতে পারি, তাই না? মনে আছে তো? ফুল ডুপ্লেক্স আমরা কোথায় পড়ছি? 320 পড়ছি। আচ্ছা, আরেকবার এখানে একটু জাস্ট ওভারভিউ দিচ্ছে আর কি, মেইন জিনিস শুরু করার আগে যে কাজগুলোকে আবার বলতেছে যে আমরা যে পোর্ট নাম্বার ইউজ করি কি করার জন্য? আইডেন্টিফাই অ্যান্ড ট্র্যাকিং দ্য সেগমেন্ট, যে কে কোন সেগমেন্টটা কোন অ্যাপ্লিকেশনের ডেটা সেটা আমরা পোর্ট নাম্বার দিয়ে হ্যান্ডেল করি। সো ইন কেস অফ ইলেকট্রনিক মেইল, এক্ষেত্রে কি করতেছে? এই পিসিটা মেইলটাকে রিসিভ করতেছে বা মেইলটাকে পুল করতেছে। সো মেইল রিসিভিং এর জন্য পোর্ট নাম্বার 110 ইউজ করতেছে। এইচটিএমএল পেজ দেখার জন্য সে পোর্ট নাম্বার 80 ইউজ করতেছে। দ্যাট মিনস সে সার্ভার সাইড থেকে একটা এইচটিএমএল পেজ দেখতে চাচ্ছে। ইন্টারনেট চ্যাটের জন্য পোর্ট নাম্বার হচ্ছে 531। সো দেখো এখানে আরেকবার দেখাইছে যে টিসিপি হেডারটা একটু আগে আমরা যেটা দেখলাম, এই হেডারটার সাইজ কত হতে পারে এটা বলছে যে একটা টিসিপি সেগমেন্টের হেডারের সাইজ হচ্ছে 20 থেকে 60 বাইট পর্যন্ত হতে পারে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কিভাবে আসলো? তো 20 বাইট মানে কি? 20 বাইট মানে কি? কয় বিট বলো? হ্যালো? মিস 160। 160, কারণ 20 বাইটকে আমি 8 দিয়ে যদি করি 160 বাইট। সো মিনিমাম তার হেডার সাইজ হচ্ছে 20 বাইট হবে। কিভাবে দেখো, এখানে প্রথমে যেই ঘরটা আছে সেখানে সে 16 বিট ইউজ করছে সোর্স পোর্ট নাম্বারের জন্য, এখানে 16 বিট ইউজ করছে কত? ডেস্টিনেশন পোর্ট নাম্বারের জন্য। এখানে টোটাল কয়টা বিট আছে? 32। সো এখানে 32 বিট, সিকোয়েন্স নাম্বারের জন্য 32 বিট, অ্যাকনলেজমেন্ট নাম্বারের জন্য 32 বিট। এখানে সবগুলা মিলে কত বিট আছে? 16 বিট। এখানে 16 বিট, তো আরো 32 বিট। দেন এই ফিল্ডে 16 16 32, তো এটা যোগ করো। 2 1 2 3 4 3 4 4 2 9 5 2 10 শূন্য হাতে 1 3 4 3 3 3 4 5 5 15 আর 1 এই হচ্ছে 160, সরি এটা বিট। বোঝা গেছে? সো মিনিমাম আমার হেডার লেন্থ কত হবে? এইটুকু, এটা কিন্তু ফিক্সড। সো একটা টিসিপি হেডারের এই ইনফরমেশনগুলা মাস্ট ম্যান্ডেটরি, এটা কখনো খালি থাকবে না, এটা অবশ্যই কোনো ভ্যালু দিয়ে ফিল আপ থাকবে। তাই হেডারের সাইজ মিনিমাম হচ্ছে 20 বাইট। আচ্ছা, ম্যাক্সিমাম কত হতে পারে? 60 বাইট। কেন? কারণ তার নিচে ইয়েলো কালারের যে অপশনটা আছে তার সাইজ হচ্ছে কত? 40 বাইট। তাহলে আমি যদি ফুল হেডারটাকে নিয়ে কাজ করি তাহলে আমার 20 প্লাস 40 টোটাল হচ্ছে 60 বাইট। এটা হচ্ছে আমার হেডারের সাইজ। বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার বাইট নাম্বার। সো বাইট নাম্বার হচ্ছে যে আমি কত ভ্যালু থেকে ডেটা ট্রান্সফার করা শুরু করতেছি সেটা। দ্যাট মিনস আমি যদি তোমাকে একটা, সাপোজ আমি যদি তোমাকে একটা সেগমেন্ট পাঠাই, এই সেগমেন্টের সাইজ আমি ধরো বললাম, তোমরা একটা সাইজ বলো তোমাদের ইচ্ছা মতো, একজন বলো। বলো একটা সাইজ বলতে পারতেছো না বাইটে? মিস 2000 বাইটস। 2000 বাইট। আচ্ছা, আমি যদি বললাম আমার একটা সেগমেন্টের সাইজ হচ্ছে 2000 বাইট, তাহলে আমি এটার সিকোয়েন্স নাম্বার কত দিব, এই ভ্যালুটা, এটা আমি সাধারণত 0 থেকে শুরু করি, বাট এটা আরবিটারালি যে কোনো নাম্বার থেকে হতে পারে। সাপোজ আমি যদি এটাকে 0 থেকে শুরু করি, যে আমার অ্যারের পজিশন ধরো এটা 0 থেকে শুরু হইলো, তাহলে আমি যদি এখানে 20,000 বাইটের ডেটা পাঠাতে চাই তাহলে আমার লাস্ট লোকেশনের ভ্যালুটা কত হবে, অ্যাড্রেসটা?
আমি 0 থেকে পাঠানো শুরু করছি, এটা ঘর 0 নাম্বার ঘর 1 নাম্বার এরকম এরকম করে পাঠাচ্ছি। তাহলে আমি 0 থেকে শুরু করি, তাহলে এই লাস্ট লোকেশনের ভ্যালুটা কত হবে? যদি আমি 2000 পাঠাই, 1999। ভেরি গুড। এটা না, দ্যাট মিন্স কি জি আমি অ্যারের এই পজিশনের ঘরে 2000 বাইট পাঠাই দিছি। বোঝা গেছে? এখন আমি যদি বলি যে না, আমি 0 থেকে শুরু করব না, আমি আমার সেগমেন্টের সিকোয়েন্স নাম্বার শুরু করব 3000 থেকে, তাহলে এই পজিশনের অ্যাড্রেস যদি 3000 হয়, তাহলে আমি যদি এখানে 2000 বাইট পাঠাই, তাহলে এখানে কত হবে? লাস্ট পজিশনের অ্যাড্রেস কত হবে? 5000। 5000? আহ 3000 থেকে কিন্তু 4999 না? 4999। জি মিস। বুঝা গেছে? জি মিস। জিরোটাকে ধরবা, কারণ জিরোটাকে তো ইউজ করতেছো। 0 থেকে শুরু করলে তাহলে আমার এক ঘর এখানে কমে যাবে না? তার মানে এখানে আমি 2000 বাইট এই অ্যাড্রেসগুলোর মধ্যে পাঠিয়ে দিব। সো তোমার যেটা 2000, এটা হচ্ছে তোমার সাইজ, বাইটের সাইজ। আর যেটা আমি নাম্বারটা বলতেছি, এটা হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার, কত থেকে মানে ওই ডেটাটা তুমি কত পজিশন থেকে বসাচ্ছ অ্যারের, তারপর কতটুকু যাবে, লোকেশন সোজা কথা। বুঝছো? সো এই জিনিসটাকে আমি বলি সিকোয়েন্স নাম্বার, আর এটাকে বলা হয় বাইট সাইজ বা সেগমেন্ট সাইজ। ওকে, বুঝছো? জি মিস। আচ্ছা, এতক্ষণ যেটা বললাম সেটাই এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে, যে এই যে আমি সিকোয়েন্স নাম্বার দিলাম ISN বলে, এই ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বারটা একটা র্যান্ডম নাম্বার হতে পারে। হ্যাঁ, এটাকে সাধারণত আমরা 0 থেকে শুরু করি, বাট যে কোনো আমরা ইন্টিজার ভ্যালু ইউজ করতে পারি টু ডিনোট দ্য ISN, এটা এমন কোনো ফিক্সড কিছু নাই। তো আমরা যদি এক্ষেত্রে এই এক্সাম্পলের ক্ষেত্রে বলতেছে যে দেখো, একটা ফাইল ট্রান্সফার করতে হবে, যে ফাইলের সাইজ হচ্ছে 5000 বাইট। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল সাইজ। দ্য ফার্স্ট বাইট ইজ নাম্বারড এত, তার মানে কি 10001, এটা কি তার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। বোঝা গেছে? ফার্স্ট বাইটের নাম্বারটা শুরু করছে সে 10001 থেকে। হোয়াট আর দ্য সিকোয়েন্স নাম্বার ফর ইচ সেগমেন্ট ইফ ডেটা আর সেন্ট ইন 5 সেগমেন্ট। আচ্ছা, আমাকে টোটাল কত ডেটা পাঠাইতে হবে? 5000 বাইট। খেয়াল করো, 5000 বাইট পাঠাইতে হবে। প্রত্যেকটা সেগমেন্টের সাইজ কত? 1000 বাইট। বন্ধু তাইলে আমার কয়টা লাগবে সেগমেন্ট? 1 2 3 4 5টা সেগমেন্ট লাগবে না? কারণ প্রত্যেকটার সাইজ কত? 1000। এখন প্রথম যে সেগমেন্টটা পাঠাবো, এখানে আমি 1000 বাইট পাঠাবো, কিন্তু এর সিকোয়েন্স নাম্বার কত থেকে শুরু করতে বলছে আমাকে? 10,000। 1001। আচ্ছা, 10,000। আমি যদি 10001 পাঠাই, তাহলে প্রথম যে সেগমেন্টটা, সেগমেন্ট 1 যেটা, তার সিরিয়াল নাম্বার শুরু হচ্ছে 10001 থেকে কত পর্যন্ত? 1000 সাইজ যেহেতু কত হবে? 11000। 11,000। এখানে কিন্তু 1 থেকে শুরু হয়েছে, 0 থেকে কিন্তু না। বুঝছো? জি মিস। সেগমেন্ট 2 এর তাহলে সিকোয়েন্স নাম্বার কত হবে? 11001। বুঝতেছো? ক্লিয়ার তো নাকি? এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, খেয়াল করো, সেগমেন্ট 1 এর সিকোয়েন্স নাম্বার আমাকে শুরু করতে বলছে 10001 থেকে, আমি 1000 বাইট পাঠাবো, তাহলে রেঞ্জটা হবে 10001 থেকে 11000, পরেরটা 11001 থেকে 12000, 12001 থেকে 13000, 13001 থেকে 14000, 14001 থেকে 15000। তাহলে এখানে আমি কি 1 2 3 4 5টা বাইট পাঠাইলাম, মানে পাঁচটা সেগমেন্ট পাঠাইলাম, প্রত্যেকটা সেগমেন্টের সাইজ হচ্ছে 1000 বাইট। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, আমি জি যদি তোমাকে মিস। বলি যে সেগমেন্ট 1 এর সিকোয়েন্স নাম্বার কত, তাহলে তুমি প্রথমটা বলবা 10001। 10001 থেকে শুরু হয় 11000 পর্যন্ত, কিন্তু লাস্টেরটা বলতে হয় না। সো আমি যদি বলি যে সেগমেন্ট 4 এর সিকোয়েন্স নাম্বার কত, তখন তুমি বলবা 13001, যেটা থেকে সে স্টার্ট হচ্ছে। বুঝছো? জি মিস। ওকে, এখন আসো অ্যাকনলেজমেন্ট নাম্বার।
অ্যাকনলেজমেন্ট নাম্বার মানে কি? অ্যাকনলেজ করা মানে কি? অ্যাকনলেজ করা মানে কি? বলো। তুমি আমাকে কিছু একটা মিস বলছো। বেসিক্যালি হ্যাঁ, বলো। প্যাকেটটা রিসিভ করার পর আর কি ওটা ইনশিওর করে। ইয়েস। ধরো তুমি আমাকে বার্থডে উইশ করলা, মেসেজ পাঠাইলা মোবাইলে যে হ্যাপি বার্থডে। আমি তোমাকে অ্যাকনলেজমেন্ট করব কি দিয়ে? তোমাকে একটা থ্যাংক ইউ রিপ্লাই দিব। এটা দিয়ে তুমি কি বুঝলা? যে হ্যাঁ, আমি যে তোমাকে মেসেজটা বা মেইলটা পাঠাইছিলাম বা বার্থডে উইশ করছিলাম, আমি তো তোমাকে যদি রিপ্লাই না দেই, দ্যাট মিন্স কি তুমি তো জানো না যে আমি মেসেজটা বা মেইলটা দেখছি কি দেখি নাই। বাট আমি যখন তোমাকে একটা রিপ্লাই দিলাম, তখন তুমি কি বুঝলা যে হ্যাঁ, সে আমার মেসেজটা পড়ছে এবং সেই জন্য সে আমাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। ঠিক আছে? সেম একইভাবে ডেটার ক্ষেত্রেও এই কাজটা করা হয়। যখন কেউ কাউকে ডেটা পাঠায়, সেই ডেটাটা রিসিভার যদি সাকসেসফুলি রিসিভ করে, সে সেটাকে অ্যাকনলেজ করে সেন্ডারকে জানায়। কিভাবে করে খেয়াল করো। এখানে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডেটা আদান প্রদান হচ্ছে। এখন সে বাইট 1 থেকে তার সিরিয়াল শুরু করছে এবং সে তাকে 10 বাইট পাঠাইছে। ঠিক আছে? তো এখানে সে সিকোয়েন্স নাম্বার ভ্যালু কত থেকে শুরু করছে? 1। কারণ সে তাকে একটা বাইট পাঠাইছে। সেই বাইটের সাইজ কত? 10। তাহলে এখানে যদি 1 থেকে পাঠায়, আমার বাইট সাইজ যদি 10 হয়, তাহলে আমার লাস্ট ভ্যালুটা এখানে কত হবে? 10। তাই না? বুঝছো? এখন সেন্ডার যদি তাকে নেক্সট সেগমেন্টটা পাঠাইতে চায়, সেটাও যদি 10 বাইটের সাইজ হয়, তাহলে নেক্সট সেগমেন্টের সিকোয়েন্স নাম্বার কত হবে? 11 মিস 11। 11। হ্যাঁ, কারণ আমি 10 বাইট পাঠাইছি তাকে, শুরু করছি 1 থেকে, তাহলে 1 থেকে 10 এই অ্যাড্রেসটা আমার ইউজ হয়ে গেছে, পজিশনটা। নেক্সট আমি আমার 11তম পজিশন থেকে বাকি 10 বাইট আবার পাঠাবো এবং সেন্ডার থেকে রিসিভিং সাইডে সেটা যাবে। এখন সেন্ডার যদি এটা রিসিভারকে পাঠায় এই 10 বাইট, এবং রিসিভার যদি এটা সাকসেসফুলি রিসিভ করে, সে দেখো কি পাঠাইছে, সে অ্যাকনলেজমেন্ট নাম্বার কত পাঠাইছে? 11। তার পাঠানো আসলে উচিত কত ছিল? 10। তার মানে সে কি বুঝাইতো? যে আমি 10 পাইছি। তাই না? 11 দিয়ে কি বোঝাচ্ছে? 11 দিয়ে বোঝাচ্ছে যে আমি 1 থেকে 10 পর্যন্ত সবটুকু সাকসেসফুলি পাইছি। এখন আমি 11 থেকে পেতে চাই। পয়েন্টটা বুঝছো? এটাকে বলা হয় এক্সপেকটেশনাল অ্যাকনলেজমেন্ট। মিস এটা আরেকবার বলবেন, ওই 1 থেকে 10। এই যে দেখো, এখানে বলছে কি যে সেন্ডার রিসিভারকে একটা ডেটা পাঠাচ্ছে। ডেটার সিরিয়াল সে শুরু করছে 1 থেকে, ডেটার সাইজ হচ্ছে 10 বাইট। তাহলে আমার অ্যাড্রেসিংটা হবে কিভাবে? 1 থেকে শুরু হবে, 10 বাইট যাবে, সো লাস্ট ভ্যালুটা কত হবে এখানে? 10। সেগমেন্ট, এটা হচ্ছে সেগমেন্ট 1। সেগমেন্ট 2 এর ক্ষেত্রে কি হবে? সে যদি নেক্সট সেগমেন্টটা পাঠায়, তো নেক্সট সেগমেন্টের সিরিয়াল নাম্বার শুরু হবে কত থেকে? 11। সেটার সাইজও যদি 10 বাইট হয়, তাহলে এখানে কত হবে? 20। 20। আচ্ছা, এখন ধরো আমি সেগমেন্ট 3 পাঠাবো। সেগমেন্ট 3 এর সাইজ হচ্ছে ধরো 30 বাইট সাপোজ। এখানে তাহলে অ্যাড্রেস কত থেকে শুরু হবে? 21। তাই না? তাহলে লাস্ট অ্যাড্রেসটা এখানে কত হবে? 50। 50। ঠিক আছে? এখন মিস এইগুলা কি মানে শুধু এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, নাকি এক সাইড থেকে আরেক সাইড, আরেক সাইড থেকে আবার প্রথম সাইড? এই এক্সাম্পলটায় শুধু এক সাইড থেকে যাচ্ছে, মানে এখান থেকে এখানে। বাট এটা বোথ ওয়ে কাজ করতে পারে, আমিও পাঠাইতে পারি, সেও পাঠাইতে পারে। বাট এই এক্সাম্পল দেখানোর জন্য এ শুধু ডেটা পাঠাচ্ছে একে। ঠিক আছে? এ এটা রিসিভ করে ওকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এখন সে যখন 10 বাইট রিসিভ করে ফেললো, সে অ্যাকনলেজমেন্ট কত পাঠাইছে? 11। 10 পাঠায় নাই, 11 পাঠাইছে। এটার মানে হচ্ছে আমি এই 10 বাইট সাকসেসফুলি রিসিভ করছি, এখন আমি 11 থেকে চাই। ক্লিয়ার? মিস এক্সেপশনাল অ্যাকনলেজমেন্টই কি এক্সপেকটেশনাল অ্যাকনলেজমেন্ট, আশা, কি আশা করতেছি। এক্সপেকটেশন হুম।
ওইটাই অ্যাকনলেজমেন্ট নাম্বার। হ্যাঁ, তো ওইটাই কি নাম্বার অলওয়েজই হচ্ছে এক্সপেকটেশনাল অ্যাকনলেজমেন্ট অ্যান্ড ইট ইজ কিউমুলেটিভ। যখন ধরো ব্যাপারটা এরকম যে আমি সেগমেন্ট 1 থেকে 10 পাঠাইলাম, আমি যদি অ্যাকনলেজমেন্ট দেই 10 তোমাকে, তাহলে এটা দিয়ে আমি তোমাকে কি বুঝাচ্ছি? 10টা ডেটা রিসিভ? এটাও তো হইতে পারে আমি শুধুমাত্র 10 নাম্বারটা পাইছি, তাই না? আচ্ছা, আচ্ছা, কিন্তু আমি যদি তোমাকে বলি অ্যাকনলেজমেন্ট 11, এটার মানে কি? 1 থেকে 10 পর্যন্ত আমি সব পাইছি, এখন আমি 11 থেকে পাইতে চাই। বুঝছো? নেক্সট আমি কি চাই, নেক্সট কি চাই? ক্লিয়ার? জি মিস, বুঝতে তো পারছি, বুঝতে অ্যাকনলেজমেন্ট পারছি। নাম্বার সবসময় মনে রাখবা, এটা হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ তো বুঝো? কিউমুলেটিভ শব্দটার মানে তো বুঝো? জি মিস। ওকে, সো এখন আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা সেটা একটু ক্লিয়ার হবে যে সেন্ডার কি করলো, এখন পরপর 2টা বাইট পাঠিয়ে দিল। প্রথম বাইটের সাইজ হচ্ছে 10 বাইট এবং সেকেন্ড বাইটের সাইজও হচ্ছে 10 বাইট। এখানে দেখো সে সিকোয়েন্স নাম্বার কত থেকে শুরু করছে? 1 থেকে। তার মানে সে প্রথম ডেটাটা যে পাঠাচ্ছে সেগমেন্টটা, সেটা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত গেছে, এখানে 10 বাইট গেছে। এরপরে যখন নেক্সট সিকোয়েন্সটা পাঠাইছে, ওই সিকোয়েন্স নাম্বারটা শুরু করছে কত থেকে? 11 থেকে। স্বাভাবিকভাবে তার নেক্সট নাম্বার হবে 11 এবং এটা কত পর্যন্ত যাবে? 20 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, অ্যাকনলেজ করছে কত দেখো? 1। এটার মানে কি? আমি তোমার কাছে অ্যাকনলেজ পাঠাচ্ছি 1, তার মানে তুমি কি বুঝবা? আমি তোমাকে কি বুঝাচ্ছি? আমি তোমার কাছ থেকে 1 পাইতে চাই, রাইট? 1 পাইতে চাই মানে কি? তোমার কাছ থেকে এতক্ষণ আমি 0 পাইছি, দ্যাট মিনস আমি কিছুই পাই নাই, এই সাইড থেকে কিছুই আসে নাই। তাই সেন্ডার যখন তার সিকোয়েন্স নাম্বার পাঠাচ্ছে, সেটা হচ্ছে সে কি ডেটাটা পাঠাচ্ছে সেটা ইন্ডিকেট করে। আর অ্যাকনলেজমেন্ট ফিল্ডের ভ্যালু সেট করা মানে হচ্ছে তোমার কাছ থেকে সে কি আশা করে এখন সেটা সেট করতেছে। বোঝা গেছে? বুঝছো? জি মিস। আচ্ছা, এখন রিসিভার যখন এই 2টা বাইটই রিসিভ করলো, তখন সে অ্যাকনলেজমেন্ট কত পাঠাবে? কত পাঠাইছে দেখো? 21। তার মানে কি? সে 1 থেকে 20 পর্যন্ত পাইছে, সেটার সে অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে কি ভ্যালু দিয়ে? 21 দিয়ে। এটার মানে হচ্ছে আমি এখন তোমার কাছে 21 থেকে পাইতে চাই। আর সিকোয়েন্স নাম্বার 1 পাঠাচ্ছে মানে কি? আমি তোমাকে এখন যে সিকোয়েন্সটা পাঠাচ্ছি সেটা 1 থেকে শুরু। সো দেখো, এর সিকোয়েন্সের সাথে এর অ্যাকনলেজমেন্টের মিল থাকবে, আর এর সিকোয়েন্সের সাথে এর অ্যাকনলেজমেন্টের একটা রিলেশন থাকবে। ক্লিয়ার? সোজা কথা, সিকোয়েন্স নাম্বার হচ্ছে নিজের, ঠিক আছে? আর অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে অপর পাশ তাকে কি দিছে তার উপর বেস করে ভ্যালুটা সে পাঠাবে। ক্লিয়ার? বুঝছো এতটুকু? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে হেডারের আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে হেডার লেন্থ। এখানে দেখো হেডারের ভিতরে একটা ফিল্ড আছে HLEN, যেটা হচ্ছে 4 বিট। সো হেডার লেন্থের আমার টোটাল হেডারের সাইজ কি ভেরিয়েবল না? 20 থেকে কত হইতে পারে? 60 বাইট নাকি? একটু আগে যে দেখলাম, মনে আছে? জি মিস। আচ্ছা, এখন হেডার লেন্থ ফিল্ডটা ডিনোট করে অ্যাকচুয়ালি আমার হেডারের সাইজটা কত সেটা। কারণ হেডারের সাইজ আমার 20 হইতে পারে, 25 হইতে পারে, 30 হইতে পারে, 50 হইতে পারে, আবার 60 হইতে পারে। সো কারেন্টলি আমার এই সেগমেন্টটার হেডার সাইজটা কত সেটা আমি হেডার লেন্থ ফিল্ডটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, হেডার লেন্থের ফিল্ড কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ 4 বাইট ওয়ার্ডস। 4 বাইট ওয়ার্ডস মানে কি? আচ্ছা, সো হেডার লেন্থের ভ্যালু কয় বিট? 4 বিট। 4 বিট। 4 বিট হইলে এটার ভ্যালু হচ্ছে 000 থেকে 1111। সো এটার মিনিমাম হইতে পারে 0, ম্যাক্সিমাম হইতে পারে কত? 15, তাই না? বুঝছো? আচ্ছা, এখন যদি হেডার লেন্থের ভ্যালু সেট করা থাকে 15, তাহলে আমি
এটা দিয়ে হেডার সাইজটা কিভাবে বের করব? ইট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ 4 বাইট ওয়ার্ডস, মানে 4 বাইটের কয়টা ওয়ার্ড আছে সেটা ইন্ডিকেট করে। আচ্ছা, এন্ড আমি যদি বলি 15টা আছে, তাহলে আমার ভ্যালুটা কত হবে বের করতে পারবা? ইট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ 4 বাইট ওয়ার্ডস। তাহলে আমার এখানে নাম্বার আছে 15, সে যেহেতু 4 বাইট ওয়ার্ডস সে বের করে, সো আমার এই 15কে আমি যদি 4 দিয়ে গুণ দেই তাহলে 4 15 কত? 60। দ্যাট মিনস আমার হেডার সাইজটা কত? 60 বাইট। বোঝা গেছে? আচ্ছা, এখানে হেডার লেন্থ যদি থাকে 5 সাপোজ, তাহলে 1 2 3 4 5। সো যেহেতু এটা কি ইন্ডিকেট করে? 4 বাইটের ওয়ার্ড কয়টা আছে? আমি যদি বলি 4 বাইটের ওয়ার্ড আছে 5টা, তাহলে এই যে 1 2 3 4 5, হেডার লেন্থ হচ্ছে 0 1 0 1, এই 5। এই 5 মানে হচ্ছে কি, সে 5টা ভ্যালু আছে কত সাইজের? 4 বাইটের। তাহলে 5 ইন্টু 4 20 বাইটস। বোঝা গেছে? বুঝছো কি? জি মিস। আচ্ছা, এখন যদি বলে হেডার লেন্থের ভ্যালু হচ্ছে 6 7, ধরো যদি বললাম আমি হেডার লেন্থের ভ্যালু হচ্ছে 7, তাহলে হেডার সাইজ কত? 28। 28। হ্যাঁ, তার মানে এটা কি ইন্ডিকেট করতেছে? 4 বাইটের ওয়ার্ড কয়টা আছে? এখানে কয়টা আছে 4 বাইটের ওয়ার্ড? 7টা। তাহলে 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা সাইজ হচ্ছে 4। সো 7 ইন্টু 4 ইকুয়াল টু 28 বাইট। বোঝা গেছে? তাহলে আমার এখানে হেডার ইনফরমেশনে আমার টোটাল 28 বাইট হেডার ইউজ হয়েছে। সো হেডার লেন্থ দিয়ে আমি অ্যাকচুয়াল হেডারের সাইজটা বের করতে পারবো। যেহেতু আমার হেডারের সাইজটা হচ্ছে ভেরিয়েবল, 20 থেকে 60 বাইট পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারে, তাই হেডার লেন্থ দিয়ে আমি অ্যাকচুয়াল সাইজটা ইন্ডিকেট করে সে। বুঝছো? ভ্যালু শুরু হচ্ছে 20 থেকে এবং যাবে হচ্ছে এত। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করি, একটা ছোট্ট কোয়েশ্চেন। আমাকে বলো হেডার লেন্থের ভ্যালু যদি হয় 2, 1 2 3 4, তাহলে কি হবে? হেডার লেন্থের ভ্যালু যদি সেট করা থাকে 2, তাহলে আমি কি বুঝবো? 8 বাইট ওয়ার্ড আছে। তাহলে বলো কি সেটা? এটা 4 বাইট ওয়ার্ড। ও দুইটা 4 বাইট ওয়ার্ড, ভেরি গুড। সো দুইটা 4 বাইট ওয়ার্ড যদি হয় তাহলে কত? 2 ইন্টু 4, তাই না? ইয়েস। তাহলে কত হলো? 8 বাইট। বাট এটা কি সম্ভব কখনো? হেডারের সাইজ 8 বাইট হওয়া সম্ভব? মিনিমাম কত হইতে হবে? 20 থেকে 60। 20 থেকে 60। তার মানে হেডারের সাইজ যদি দেয়া থাকে 8 বাইট, দ্যাট মিনস এখানে অবশ্যই কোনো এগুলা ফিল্ড খালি আছে। দ্যাটস ওয়াই আমার হেডারের লেন্থের সাইজ 8 বাইট আসতেছে, কারণ কখনো সম্ভব না। যদি এটা টিসিপি করে, তাকে এই বাইট, এই যে সাদা অংশটা, এই 20 বাইটকে অবশ্যই ফিল আপ করতেই হবে, এটা নেসেসারি। ক্লিয়ার? তখন কি মিস প্যাকেটটা লস্ট হয়ে যাবে? তখন হ্যাঁ, তখন তোমার তো হেডারের ইনফরমেশনই তুমি দাও নাই, দ্যাট মিনস অবশ্যই ভুল আছে, কোনো কিছু তুমি সেট করো নাই, হয় উইন্ডো সাইজ সেট করো নাই, অথবা সিকোয়েন্স নাম্বার দাও নাই, অ্যাকনলেজমেন্ট নাম্বার দাও নাই। অবশ্যই এটা সেট করতে হবে। সো হেডার লেন্থের ভ্যালু আমার 5 থেকে শুরু হয় আর কি, মিনিমাম। কারণ এর চেয়ে নিচে হইলে কি হবে? সেটা 20 বাইটের কম ইন্ডিকেট করে। ক্লিয়ার? বুঝছো তো নাকি? জি মিস। এখানে আমার আগের জিনিসটাই রিপিট করছে, যে কন্ট্রোল বিট, কোন ফ্ল্যাগটা কি কাজ করে, যেটা একটু আগের স্লাইডে বলছিলাম, এগুলো প্রত্যেকটা হচ্ছে 1 বিট ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে সিগন্যাল বা ফ্ল্যাগ, এটা হয় 0 সেট হবে অথবা 1 সেট হবে। যদি 0 সেট করা থাকে তাহলে এই ফ্ল্যাগটা কাজ করতেছে না, যদি 1 সেট করা থাকে তাহলে এই ফ্ল্যাগটা কাজ করতেছে। ক্লিয়ার? বুঝছো তো না? আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে উইন্ডো সাইজ। উইন্ডো সাইজ যেহেতু 16 বিটের একটা ভ্যালু হয়, তাহলে 16 বিট মানে কি, 0 থেকে টু দি পাওয়ার 16 পর্যন্ত আমি ভ্যালু লিখতে পারি।
তাই আমার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে ৬৫,৫৩৫ বাইট। এটা সাধারণত রেফার করে কি রিসিভিং এর উইন্ডো সাইজ, রিসিভার কি পরিমাণ ডেটা অ্যাট এ টাইম রিসিভ করতে পারে বিফোর সেন্ডিং দ্য অ্যাকনলেজমেন্ট টু দ্য সেন্ডার। ঠিক আছে, সো বিফোর ডেটা ট্রান্সফার অবশ্যই সেন্ডারকে এবং রিসিভারকে উইন্ডো সাইজটা কত এটা সেট করতে হবে, এবং উইন্ডো সাইজ মে চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। কখনো বাফার সাইজ বাড়তে পারে, কমতে পারে, এটা ডিপেন্ড করতেছে যে রিসিভার কি পরিমাণ প্রসেস করতে পারতেছে অ্যাট এ টাইম। তার যদি প্রসেসিং স্পিড কম থাকে তাহলে বাফার আস্তে আস্তে খালি হবে, সে যদি তাড়াতাড়ি প্রসেস করতে পারে তাহলে বাফার কি হবে, তাড়াতাড়ি খালি হয়ে যাবে। বুঝছো? ওকে, সো ইন কেস অফ চেকসাম কি করা হয়, সে হচ্ছে এরর কন্ট্রোলের জন্য আমার চেকসাম ইউজ করে। সো টিসিপি কি করে, চেকসামের জন্য একটা সিউডো আইপি হেডার ইউজ করে, যেটা হচ্ছে আমার তার যে নিচের লেয়ারের ডেটা আছে, দ্যাট মিনস তার নেটওয়ার্ক লেয়ারের ডেটা, সেখানে আমার তার আইপি অ্যাড্রেস, দ্যাট মিনস সেন্ডারের আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস, আরও কিছু ইনফরমেশন সে ইউজ করে টু ক্যালকুলেট দ্য চেকসাম। সো এখানে সিউডো হেডার ইউজ হয় আপার লেয়ারের, এবং তার নিজের লেয়ারের হেডার ইনফরমেশন ইউজ করে টু ক্যালকুলেট দ্য চেকসাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আর্জেন্ট পয়েন্টার, আর্জেন্ট ফ্ল্যাগটা। আর্জেন্ট ফ্ল্যাগের ক্ষেত্রে যদি আমি এই ফ্ল্যাগের ভ্যালুটা 1 সেট করি, দ্যাট মিনস আমি এমন একটা ডেটা ট্রান্সফার করতে চাচ্ছি যেটাকে আমি আর্জেন্টলি প্রায়োরিটি সেট করে পাঠাতে চাই। সো যখন আমি আর্জেন্ট পয়েন্টারটা সেট করব, অ্যাট দ্য সেম টাইম আমাকে ভ্যালুটাকে বলে দিতে হবে। আমি আর্জেন্ট ফ্ল্যাগটা সেট করব 1 দিয়ে, আর খেয়াল করো টিসিপি হেডারে আর্জেন্ট পয়েন্টার বলে একটা ফিল্ড ছিল, এই যে এই জায়গাটা, এই যে আর্জেন্ট পয়েন্টার, এই ফিল্ডে আমি কি পাঠাবো, আমি কোন ডেটাটা আর্জেন্টলি পাঠাইতে চাই সেটা। সো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমার আর্জেন্ট পয়েন্টারের ভ্যালু 1500 পর্যন্ত। দ্যাট মিনস আমার ডেটার শুরু থেকে অ্যাড্রেস 1500 পর্যন্ত যেই অংশটুকু আছে ডেটার, এটা আমার আর্জেন্ট ডেটা, এটা আমাকে তাড়াতাড়ি পাঠাইতে হবে। বাকিটা ইউজুয়াল ফ্লোতে যাবে, বাট এটাকে প্রায়োরিটাইজ করে 1500 বাইট আমার আগে আগে পাঠাইতে হবে। বুঝা গেছে? সো আর্জেন্ট পয়েন্টারের মধ্যে যে ভ্যালুটা দেয়া থাকবে, এখানে দেয়া আছে 1500, দ্যাট মিনস শুরু থেকে নেক্সট 1500 বাইট। ক্লিয়ার? বুঝছো তো সবাই? না বুঝতেছো? জি মিস, বুঝতেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অপশন ফিল্ড, যেটা বললাম যে আরো কিছু ইনফরমেশন যেটা টিসিপি হেডারের ভিতরে নাই, বাট রিলায়েবিলিটির জন্য সে যদি আরো কিছু ইনফরমেশন পাঠাতে চায় হেডার দিয়ে, তখন সে অপশন ফিল্ডটা ইউজ করতে পারে। সো নর্মালি যদি কোনো কিছু না লাগে তাহলে এই ফিল্ডটা খালি থাকে, আর তুমি যদি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চাও দেন ইউ ক্যান ইউজ দিস 40 বাইটস। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো, দিস পোর্শন হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল, এবং এখান থেকে পরীক্ষায় ম্যাথ থাকবে, কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে, এবং আমরা যে ল্যাবে কিছু দেখাইছিলাম যে কিভাবে কানেকশন তৈরি করতে হয়, এটারই ইন ডিটেলটা আমরা এই থিওরিতে দেখব। So what we are going to explain is TCP connection establishment. আমরা প্রত্যেকবার বলতেছি যে একটা ডেটা ট্রান্সফার করার আগে টিসিপির মাধ্যমে আগে কানেকশন এস্টাবলিশ করতে হবে, তারপরে ডেটা পাঠাইতে হবে, তারপরে আবার কানেকশন ক্লোজও করতে হবে। সো এই যে কানেকশন এস্টাবলিশমেন্টটা করতে হয় সেটা 3-ওয়ে হ্যান্ডশেকে করে, দ্যাট মিনস 3টা সিগন্যাল পাঠাইতে হয়। এই 3টা সিগন্যাল হচ্ছে ম্যান্ডেটরি পাঠানোর জন্য। সো এই সিগন্যালটা কিভাবে সেন্ডার সাইড এবং রিসিভার সাইডের মধ্যে এক্সচেঞ্জ হয় এটাই আমরা এখন দেখব। আচ্ছা, খেয়াল করো 3-ওয়ে হ্যান্ডশেকটা কিভাবে হয়। এখানে একটা কি বলে এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটা না দেখে আমি তোমাদেরকে একটা সোজা এক্সাম্পল দিয়ে আগে দেখাই, তারপরে তোমাদেরকে
এখানে দেখো, নিউ স্লাইড দেখা যাচ্ছে? চাচ্ছি মিস। আমি যে লিখতেছি দেখা যায়? জি আচ্ছা, তো এটা ধরো ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। সামহাউ ক্লায়েন্ট এখন সার্ভারের সাথে কানেকশন এস্টাবলিশ করতে চায়। তো তার আগে তাকে কি করতে হবে? টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক। আচ্ছা, সবার প্রথমে ক্লায়েন্ট কি করবে? সার্ভারের সাথে কানেকশন এস্টাবলিশ করতে চায়, তাই সে তাকে সিঙ্ক সিগন্যালটা পাঠাবে। সিঙ্ক, হ্যাঁ, এই যে ফ্ল্যাগ দেখাইলাম না, সিনক্রোনাইজেশন, এই যে এই ফ্ল্যাগটা দেখো, এই যে SYN, এটাকে বলা হচ্ছে সিনক্রোনাইজেশন। সো ক্লায়েন্ট কি করতেছে? সার্ভারকে বলতেছে যে আমি তোমার সাথে সিঙ্ক করতে চাই। সার্ভার তখন ক্লায়েন্টকে বলবে যে ইয়েস, আই এম অলসো রেডি টু সিঙ্ক, এবং তুমি যে আমাকে সিঙ্ক পাঠাইছো তারকে আমি অ্যাকনলেজ করব। আচ্ছা, ক্লায়েন্ট যখন এটা পেয়ে যাবে তখন সে সার্ভারকে আবার পাঠাবে যে তুমি আমার কানেকশনকে যে অ্যাকসেপ্ট করছো, এটা আমি তোমাকে অ্যাকনলেজ করলাম। সোজা কথা, আমি তোমাকে সাথে সিনক্রোনাইজ করতে চাই, সার্ভারও সিনক্রোনাইজ করতে চায়, এবং ক্লায়েন্ট যে তাকে পাঠাইছে প্রথম সিগন্যালটা, সে সেটাকে অ্যাকনলেজ করবে। আবার ক্লায়েন্ট কি, সার্ভার যে তাকে সিঙ্ক পাঠাইছে সে সেটাকে অ্যাকনলেজ করবে। বোঝা গেছে? এই যে তিনটা স্টেপ, এটাকে বলা হয় 3-ওয়ে হ্যান্ডশেক। ক্লিয়ার? বুঝতেছো? শুনতেছো? আমার কথা শোনা যায় না? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। এখন এতটুকু তো বুঝছো, তাই না? এখানে কিছু ভ্যালুর সাথে এখন আমি রিলেট করে দেখাবো যে এই যে সিগন্যালটা পাঠাইলো, সে যখন সিঙ্ক পাঠাইলো, এই সিঙ্ক সিগন্যালটা 1 বাইট কনজিউম করে। আচ্ছা, সো যখন সে ওকে সিঙ্ক সিগন্যালটা পাঠাইলো, সে সাথে একটা সিকোয়েন্স নাম্বার ওকে দিবে যে আমি যে তোমাকে সিগন্যালটা পাঠাচ্ছি, এখানে একটা সিকোয়েন্স নাম্বার দিবে। সেই একটু আগে যেটা বললাম, যে কোনো ভ্যালু থেকে শুরু হতে পারে অথবা 0 থেকেও শুরু হয়। সো তোমরা একটা ভ্যালু বলো, আমি ওটা দিয়ে দেখাচ্ছি। বলো, নাকি আমি দিব? হ্যালো, মিস 700। 700। আচ্ছা, সো ও ওকে সিনক্রোনাইজেশন সিগন্যাল পাঠাইলো এবং সিকোয়েন্স নাম্বার যে সেট করলো ডেটার মধ্যে, ওই যে হেডারের মধ্যে, এই যে এখানে, এই যে এই যে এই যে, ঠিক আছে? খেয়াল করো, এই যে এখানে হচ্ছে সে এই ফ্ল্যাগটাকে 1 সেট করছে, আর এই যে এখানে যে সে সিকোয়েন্স নাম্বার ভ্যালুটা লিখবে, সেটা লিখলো সে 700। ক্লিয়ার? এটা কত লিখতে পারতো? 0 লিখতে পারতো, 1 লিখতে পারতো, 2 লিখতে পারতো, এটা তার ইচ্ছা কত থেকে শেষ করতে। 700 থেকে শুরু করে, সার্ভার এটা পাইলো না? পাইছে তো নাকি? এখন সার্ভার এটা পাওয়ার পরে সে সে যে ক্লায়েন্টকে একটা রিপ্লাই দিচ্ছে, সেখানে সে কি পাঠাচ্ছে? সিঙ্ক প্লাস 1। এখন সে যেহেতু সিঙ্ক পাঠাচ্ছে, তার মানে সেও একটা সিকোয়েন্স নাম্বার পাঠাবে। আচ্ছা, আর সে যেহেতু 1 পাঠাচ্ছে, তাহলে অ্যাকনলেজমেন্টের ভ্যালু সে পাঠাবে যে সে কত পাইছে। এখন আমাকে বলো যে সার্ভার যদি এই সিগন্যালটা পাঠায়, তাহলে অ্যাকনলেজমেন্ট ভ্যালু সে কত দিবে? 701। ভেরি গুড। কারণ কি, আমি 700 পাইছি, নেক্সট তুমি আমাকে 701 থেকে দিবা। আর সেও যেহেতু একটা সিঙ্ক পাঠাচ্ছে, তার মানে সেও একটা সিকোয়েন্স নাম্বার পাঠাবে। এখন সে সিকোয়েন্স নাম্বারটা কত দিবে?
যে কোনো ভ্যালু দিবে না, কারণ এখানে ওর স্টার্টিং না এখান থেকেই ওর, তাহলে সে যে কোনো র্যান্ডম নাম্বার থেকে শুরু করতে পারে, সে 0 থেকেও শুরু করতে পারে, এখানে ধরো সে 500 থেকে শুরু করবে সাপোজ। তাহলে সে যেহেতু সিঙ্ক পাঠাচ্ছে, দ্যাট মিন্স আমিও সিনক্রোনাইজ করতে রেডি, এবং সেজন্য আমি তোমাকে সিকোয়েন্স নাম্বার পাঠাইলাম 500। আচ্ছা, এবং আমি যেহেতু তোমার ডেটাকে অ্যাকনলেজ করতেছি, কত ভ্যালু দিয়ে অ্যাকনলেজ করবো? 701, কারণ তুমি আমাকে 700 পাঠিয়েছিলে, আমি তোমাকে 701 দিচ্ছি। দ্যাট মিন্স আমি তোমার কাছ থেকে নেক্সট 701 থেকে পেতে চাই। এখন ক্লায়েন্ট যদি অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠায়, এখন আর সিঙ্ক পাঠাবে না। তো সিঙ্ক না পাঠাইলে আর নতুন করে সিকোয়েন্সও পাঠাইতে হবে না, শুধুমাত্র অ্যাকনলেজমেন্টের ভ্যালুটা তুমি সেট করবা। তাহলে অ্যাকনলেজমেন্টের ভ্যালু তুমি যদি সেট করে পাঠাও, তাহলে এখানে অ্যাকনলেজমেন্টের নাম্বার কত দিবে সে? সে কত অ্যাকনলেজ করতেছে, সে ওকে কত পাঠাইছে, এখন সে ওর থেকে কত পাইতে চায়? 7 হ্যাঁ, ও ও 7 কোত্থেকে আসবে? 702 থেকে হবে। ও কি 700 দিয়ে কিছু পাঠাইছিল? 700 থেকে তো ও পাঠাইছিল। এ কত থেকে পাঠাইছিল? এ 500 না? এই যে সিকোয়েন্স নাম্বার 500 না? তাহলে ক্লায়েন্ট অ্যাকনলেজ করবে কত? 501 না? যে তুমি আমাকে 500 পাঠাইছিলা, এখন আমাকে 501 থেকে দাও। বোঝা গেছে? বুঝতে পারছি। বাকিরা কি বুঝছো?